মা, জলখাবারে কি বানিয়েছো? আলুর পরোটা বানিয়েছি। আরে বাহ, আলুর পরোটা বানিয়েছো, দারুণ হবে। হ্যাঁ রে, তোর তো আলুর পরোটা খেতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ মা, শীতের সকালে তুমি যখন এই পরোটাটা বানাও না, খেতে দারুণ লাগে। তবে বল, তোর কোন কোন পরোটা খেতে ভালো লাগে? আলুর পরোটা, কপির পরোটা, আর একবার তুমি ওই সাদা রঙের কি একটা বানিয়েছিলে না? হ্যাঁ, সাদা আবার কোনটা ছিল ভাই? আচ্ছা, পনিরের। এই গল্পটা হলো এই দুই ভাইয়ের, হরিশ আর সতীশ, যারা দুই ভাই তাদের মা বাবার সাথে এই গ্রামে বাস করত। ওদের বাবা একজন কৃষক ছিলেন, আর তার কাছে অনেক জমি ছিল। আর এই জমি ভবিষ্যতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়ালো। আরে বাবা হরিশ, বল না পরোটাটা কেমন হয়েছে? তুই তো শুধু খেয়েই যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। কি হয়েছে বাবা? কদিন ধরে দেখছি তুই খুব আনমনা হয়ে আছিস। কি হয়েছে বল আমায়, বল না। দেখো মা, একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ওই রাস্তার পাশের জমিটা তো আমিই নেব। দাদা কি করে ভাবলো যে ওই জমিটা দাদা নেবে? কিন্তু বাবা, ওর বদলে তো তোকে বড় ক্ষেতটা দিচ্ছি। ছেড়ে দাও মা, ভাইয়ের যদি ওই ক্ষেতটাই দরকার হয় তাহলে দিয়ে দাও ওকে। তবে তুই কি নিবি বাবা? আমার জায়গা জমির অত লোভ নেই মা, এতে লোভের কোনো কথা নেই দাদা। আমি তো আমার অধিকারটাই চাইছি। মানছি বাবা চলে যাওয়ার পর সমস্ত সংসারটাকে তুমিই সামলেছ, কিন্তু তাই বলে তো সমস্ত সম্পত্তি তুমি নিতে পারো না। এইসব কি কথা বলছিস সতীশ? অন্তত পরোটা তো শান্তিতে খা, তারপর না হয় ভাগাভাগির কথা বলিস। একবার আমি মরে যাই, তারপর এই বাড়ির মাঝখান দিয়ে একটা দেওয়াল তুলে দিস। মা, জেদ করে সতীশ রাস্তার কাছে জমিটা তো পেয়েছিল, কিন্তু তার বড় ভাইয়ের আদর আর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল। তারপর একদিন যখন শীতের সকালে হরিশ তার নিজের ছাদে হাঁটতে এলো, তখনই এক ভাই আর এক ভাইকে দেখতে পেল, কিন্তু কেউ কিছুই বলল না। আর হরিশ মুখ ফিরিয়ে সেখান থেকে চলে গেল। তখনই নিচ থেকে হরিশের ছেলের বউ হর্ষিতা ওনাকে ডাক দিল, বাবা, তাড়াতাড়ি নিচে চলে আসো, পরোটা যে ঠান্ডা হয়ে গেল। হর্ষিতার কথা শুনে হরিশ সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তখনই এক ঝলক সতীশকে দেখল যে সে চোখ নাবিয়ে বসে আছে। তাই হরিশ কিছু না বলে নেবে এলো। কোথায় চলে গেছিলে বাবা? দেখো না, তোমার পরোটা ঠান্ডা হয়ে গেল। কোথাও না বৌমা, ওই একটু ছাদে পাইচারি করতে গেছিলাম। কত ঠান্ডা! এই ঠান্ডার মধ্যে তুমি ছাদে চলে যাচ্ছ কেন? শরীর খারাপ হবে তো। তুমি বসো, আমি পরোটা আর দই নিয়ে আসছি। না বৌমা, পরোটার সাথে শুধু চাই দাও। শুধু চা কেন? জানো বৌমা, ছোটবেলায় মা যখন শীতের সকালে পরোটা বানাতো, তখন আমি আর ভাই, মানে আমরা সবাই চায়ের সাথেই পরোটা খেতাম। এরপর সন্ধেবেলা হর্ষিতা যখন তার স্বামী হিমাংশুর সাথে বসেছিল, আজ কিন্তু আমি সবটাই শুনব। কি জানতে চাও? এটাই যে বাবার কাকা কেন কথা বলে না, আর এই দুই বাড়ির মধ্যে কেন যাতায়াত নেই। তুমি কিন্তু সব বাড়ি এড়িয়ে যাও, কিন্তু আজকে আমাকে সবটাই বলতে হবে। আচ্ছা, একটু আসতে বলো, বলছি। ওই দিন হিমাংশু হর্ষিতাকে সব কথাই বলে। সব কথা শুনে হর্ষিতা দুঃখিত হয়ে যায়, আর ও মনে মনে ভাবতে লাগে যে দুটো পরিবারকে কিভাবে এক করা যায়। শোনো, তোমার সাথে না একটা কথা আছে। হ্যাঁ, কি হয়েছে বলো। আমার না ওই ঠাম্মার উনুনটা চাই। হাসছো কেন? আজকালকার বউরাও না, ওদেরকে উনুন দিলে বলে গ্যাস চাই, গ্যাস দিলে বলে উনুন চাই। শোনো, বেশি মজা করতে হবে না, যেটা বলেছি সেটা চুপচাপ করো। আচ্ছা বাবা, দিচ্ছি। দেখতে হবে স্টোর রুমে কোথায় পড়ে আছে। হ্যাঁ, যেখানেই পড়ে আছে দুজন মিলে খুঁজে নেব। কিন্তু ঠাম্মার উনুন দিয়ে তুমি করবেটা কি বলো তো? তুমি কি চাও না যে কাকার সাথে ঝামেলাটা মিটে যাক আর দুটো পরিবার এক হয়ে যাক? একটু আস্তে কথা বলো হর্ষিতা, বাবা শুনতে পেলে কিন্তু তোমার সাথে আমাকেও বকা খেতে হবে। দেখো, আমিও সেটাই চাই, কিন্তু না তো আমরা ওই বাড়িতে যেতে পারবো, না ওদের সাথে কথা বলতে পারবো। আরে তুমি টেনশন নিও না তো, আমরা কেউই ওই বাড়িতে যাব না। কাকা নিজের থেকেই এ বাড়িতে চলে আসবে, তুমি শুধু দেখো না। ইম্পসিবল। হিমাংশুর কথা শুনে হর্ষিতা মুচকি হাসল, আর পরের দিনই ও ঠাকুমা শাশুড়ির ওই শাড়ি আর সোয়েটারটা পরল, যেটা উনি রোজই পরতেন। তারপর সে ছাদে উনুন জ্বালিয়ে পরোটা বানাতে লাগল। তখনই সতীশ ছাদে হাঁটতে এলো, আর খুব ঠান্ডা ছিল বলে ওর হাতে একটা চায়ের কাপ ছিল। তখনই ও হর্ষিতাকে দেখতে পায়, আর ওর হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, কারণ ও হর্ষিতার মধ্যে নিজের মাকে দেখতে পাচ্ছিল। আর সতীশকে দেখেই হর্ষিতা জোরে জোরে বলতে লাগলো, সবাই চলে আসো, গরম গরম পরোটা হয়ে গেছে, চায়ের সাথে পরোটা খেয়ে নাও, সবাই চলে এসো। দেখো তো কি সুন্দর গন্ধ আসছে, যে আগে আসবে সেই পাবে।
হর্ষিতার এই কথা শুনে হরিশ কিছুই বুঝতে পারছিল না যে ও এসব কি বলছে, কিন্তু হিমাংশু পাশে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছিল। আর হিমাংশু তার বাবাকে ছাদে যেতে বলল। আর অন্যদিকে সতীশের পা না চাইতেও হর্ষিতা আর তার উনুনের দিকে যেতে লাগলো। একটা পরোটা পাওয়া যাবে মা? হ্যাঁ কাকাবাবু, নিশ্চয়ই। পনিরের পরোটা বানিয়েছি, তোমার খুব পছন্দ না? এই শুনেই সতীশ হাতে পরোটা নিয়ে খেতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এই দেখে পেছনে দাঁড়িয়ে থাকা হরিশ সতীশের কাছে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেমন লাগলো ভাই পনিরের পরোটা, বল? এই শুনেই ছোট ভাইয়ের মতো হরিশ তার দাদাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অনেক দিন আগেকার কথা, যখন রামগড় নামে একটা সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে একজন হাড় কিপটে মহিলা বাস করতেন। বলছি কি, আমাদের দুটো ছেলে তো এখন বড় হয়েছে আর ঠিকঠাক কামাচ্ছেও, তাই অজয়ের বিয়েটা দিয়ে দিই, তারপর বিজয়ের বিয়েটাও দিয়ে দেবো। আরে তুমিও না কি যে বলো, 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, অনেক খরচা হয়ে যাবে। আমি বলি কি, একটা ছেলেরই বিয়ে দাও, 2 ছেলে একটা বউ নিয়েই কাজ চালিয়ে দেবে। কি এ তুমি কি বলছো? আরে আমি বলছি কি, লোকেরা বিয়ে কেন করে? বৌমা যাতে সংসারের কাজ করে আর সময় মতো স্বামীকে খাবার বানিয়ে দিতে পারে। তাই বলছিলাম কি, আমাদের একটা বৌমাই 2 ছেলের সব কাজ করে দেবে। এরপর উনি ছেলেদের বিয়ে আরাধ্যা নামে একটি মেয়ের সাথে করিয়ে দেন। প্রথম দিন রান্নাঘরে আরাধ্যা যখন কিছু একটা রান্না করছিল। ও বৌমা, কি বানাচ্ছ গো? মা, আজকে আমার প্রথম রান্না তো, তাই আমি গাজরের হালুয়া আর পায়েস বানাচ্ছি। ও বৌমা, এত ব্যস্ত হবার কিছু নেই, হয় তুমি পায়েস বানাও নতুবা গাজরের হালুয়া। এটা তো আরো ভালো কথা মা, আমাকে কম খাটতে হবে। এই নাও 2 গাজর, এটা দিয়েই যতটা হবে ততটা বানাবে। আর দাঁড়াও দাঁড়াও, আমি একটু দুধও দিয়ে দিচ্ছি, এই নাও। এরপর ওর শাশুড়ি ছোট্ট একটা গ্লাসের দুধ নিয়ে একটা বড় পাত্রে ঢাললো, তারপর তাতে অনেক জল মিশিয়ে দিল। বৌমা, এই নাও দুধ, আর এতে চিনি বেশি দিও না কিন্তু। আর এই নাও টফি, পাড়ার বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিয়েছি, খেতে দারুণ লাগবে। এই বলে ওর শাশুড়ি রুম থেকে তো বেরিয়ে গেলেন, কিন্তু বাইরে থেকে নজর রাখলেন যাতে বৌমা একটু বেশি না বানিয়ে ফেলে। আমার শাশুড়িকে খুব কিপটে মনে হচ্ছে। যাকে বাবা, ভালোই হয়েছে, আমাকে কম কম রান্না করতে হবে। কোনোভাবে আরাধ্যা গাজরের হালুয়া বানিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করলো, আর সবাই খাবারের টেবিলে বসেছিল। বুঝলি বিজয়, এ নিশ্চয় মায়ের কীর্তি। বৌমা, হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে। এতে চিনি কম ছিল, দুধ কম ছিল, তাও তোমরা এত সুস্বাদু কি করে বানালে? বাবা, ছোটবেলা থেকে আমার রান্নার খুব শখ, তাই আপনি আমাকে যা দেবেন আমি তাই দিয়ে সুস্বাদু খাবার বানিয়ে দেব। সবাই হালুয়া খেলেও আরাধ্যার জন্য কিছুই ছিল না। কোনো ব্যাপার না, মনে হয় এটা আমার টেস্ট ছিল, তাই শাশুড়িমা হয়তো আমাকে দিয়ে কম বানিয়েছেন। সন্ধেবেলা যখন আবার রান্নার সময় এলো, তখন ওর শাশুড়ি আবার রান্নাঘরে চলে এলো। বৌমা, কি বানাচ্ছ? মা, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আমার বুদ্ধিমতী বৌমা। এই নাও 2 আলু, একটা টমেটো, অর্ধেক পেঁয়াজ আর এই আটা, এই নিয়েই যা হয় বানিয়ে দাও। আরাধ্যা রান্না করলো আর সবাই মিলে সেগুলো খেয়ে নিল, কিন্তু আরাধ্যার জন্য কিছুই বাঁচল না। মা, আমার জন্য তো খাবার কিছু বাঁচলই না, আবার বানিয়ে নিচ্ছি। না না বৌমা, আমার কাছেই যে একটা রুটি আর একটু তরকারি আছে, এটা খেয়েই ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আমার যে একটা রুটি খেয়ে পেট ভরবে না। শোনো, বেঁচে থাকার জন্য একটা রুটিই যথেষ্ট। আর এইভাবেই ওই রাতে আরাধ্যা একটা রুটি আর সবজি খেয়েই ঘুমিয়ে পড়ল। আরাধ্যা একটা রুমে একাই ঘুমাতো। আমি তো বুঝতেই পারছি না এটা কোনো বাড়ি নাকি নাটকের সেট। প্রথমে তো 2 ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল, তারপরও আমাকে একাই শুতে হচ্ছে। আমি কি এবারের বউ নাকি ঝি? পরের দিন আরাধ্যা বাথরুমে স্নান করতে গিয়ে দেখল কল দিয়ে জলই পড়ছে না। মা, বাথরুমের কলে তো জল পড়ছে না। বৌমা, তুমি আমার বাথরুমে চলে যাও, তোমার বাথরুমের কল আমি নিজেই বন্ধ রেখেছি, যাও। এরপর আরাধ্যা শাশুড়ি বাথরুমে গিয়ে দেখল যে 8 বালতি জল রাখা, সেটা নিয়ে ও নিজের বাথরুমে চলে গেল। শাশুড়ি তো খুবই কিপটা, আর সব থেকে বেশি কিপটেমি উনি আমার সাথেই করেন। এইভাবে আরাধ্যার শাশুড়ি ওর সাথে খুবই কিপটেমি করত। ওর শাশুড়ি ওকে না ভরপেট খাবার দিত, না স্নানের জন্য যথেষ্ট জল। কয়েক মাস এরকমই চলল। বিজয়, আজকের পার্টিতে কিন্তু ভাই যেতেই হবে, আর সবাই কিন্তু আমাদের বউকে দেখতে চাই। অজয় আর বিজয় আরাধ্যাকে ডাকল।
কিন্তু ভরপেট খাবার না পাওয়ার জন্য আরাধ্যা খুবই রোগা হয়ে গিয়েছিল। আরাধ্যা তাড়াতাড়ি রেডি হও, আমাদের পার্টিতে যেতে হবে তো। কিছুক্ষণ পর আরাধ্যা রেডি হয়ে চলে আসে। আরাধ্যা, এ কি? পার্টির নাম শুনলেই মেয়েরা ঘন্টা ধরে মেকআপ করে, আর তুমি শুধু শাড়িটা বদলেই চলে এলে। কই, তুমি তো মেকআপ করলে না? কি আর বলবো তোমাকে, মেকআপের নামে শাশুড়ি আমাকে একটা পাউডার দিল, আমি তাই লাগিয়ে চলে এলাম। শেষে মা মেকআপ নিয়ে কিপটেমি করতে শুরু করলো, কিন্তু মাকে আর কি বলবো। আচ্ছা চলো যাই, পার্টিতে যাই, চলো। অজয় আর বিজয় আরাধ্যাকে নিয়ে পার্টিতে পৌঁছে গেল। আরে ভাই অজয়, বৌদির তো একদম জিরো ফিগার রে। কি বৌদি, আপনি কি ভাত ঠাত খান না? এরকম কোনোই ব্যাপার না, বেঁচে থাকার জন্য যতটা খাবার দরকার আমার শাশুড়ি তা দিয়ে দেন। কি রে বিজয়, অজয় দা নিজের বউকে নিয়ে এসছে, তুই নিয়ে এলে না যে? আরে এই তো সামনেই তো দাঁড়িয়ে আছে। কিন্তু এ তো অজয় দার বউ না, আরাধ্যা আমাদের দুজনেরই বউ। এই শুনে পার্টিতে থাকা সমস্ত লোকেরাই হাসতে থাকে আর ওদেরকে নিয়ে মজা করতে থাকে। তাই অজয় বিজয় আরাধ্যাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ি পৌঁছে আরাধ্যা অজ্ঞান হয়ে যায়। মা, বাবা, আমি ডাক্তারকে ডাকছি। ডাক্তারকে ডাকার কি আছে? ডাক্তারবাবু অনেক বেশি টাকা ভিজিট নেবেন, তার থেকে একটা কম্পাউন্ডারকে ডেকে নে না। এর মধ্যে ওখানে আরাধ্যার শ্বশুর চলে আসেন। তুমি নিজের বউয়ের সাথে রান্নাঘরে কিপটেমি করো, ওকে জল দিতেও কিপটেমি করো, সব মেনে নিলাম, কিন্তু ডাক্তার ডাকা নিয়ে কিপটেমি? তোমার কাছে কি বৌমার প্রাণের এতটুকু দাম নেই? ছি! বাবা বিজয়, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডাক। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু চলে আসেন। আপনাদের বৌমার শরীরে কিন্তু কোনো রোগ নেই, কিন্তু উনি এত দুর্বল কেন? আপনারা কি আপনাদের বৌমাকে খেতে দেন না? না না, এরকম কোনো ব্যাপার না ডাক্তারবাবু। ডাক্তারবাবু আরাধ্যাকে ইনজেকশন দিল আর ওষুধ খাইয়ে ওখান থেকে চলে গেল। এখন তো আরাধ্যা ঠিকমতো হাঁটতেও পারছিল না, ও যখনই বিছানা থেকে ওঠে তখনই ধপাস করে পড়ে যায়। মনে হচ্ছে এবার বৌমাকে একটু বেশি করে খাবার দিতে হবে। গত এক সপ্তাহ ধরে বৌমা বিছানায় পড়ে থাকায় না আমার ছেলেরা খাবার পাচ্ছে, না বাড়ির কোনো কাজ হচ্ছে। আরাধ্যার অসুস্থতার জন্য বাড়ির সমস্ত কাজই বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওর শাশুড়ি নিজে হাতে করেই ওকে জুস আর খাবার খাওয়াচ্ছিল, আর 15 দিন ঠিকমতো খাবার খাওয়াতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বৌমা, আজকের পর থেকে আমি তোমার সাথে রান্নাঘরে আর কোনো কিপটেমি করব না। আজ তোমার যদি কিছু হয়ে যেত, সবাই তো আমাকেই দোষ দিত। এর মধ্যেই অজয় বিজয়ের বন্ধুরা পুলিশ নিয়ে চলে আসে। আমরা খবর পেয়েছি যে আপনি নাকি আপনার 2 ছেলের বিয়ে একটি মেয়ের সাথে করিয়েছেন, আর যেটা সম্পূর্ণ বেআইনি। অজয় বিজয় সবটাই বুঝতে পারল। ইন্সপেক্টর বাবু, সব আমারই দোষ। আমিই ভেবেছিলাম 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, যখন একটা বউই সব কাজ করতে পারবে, আর তাতে খরচাটাও তো বেঁচে যাবে। তাই আমি এমনটা করলাম। বাড়িতে বউ কি শুধু কাজের জন্য আনা হয়? আপনিও তো এবাড়ির বউ। আপনি যদি শুধু এ বাড়িতে এসে কাজই করতেন, তবে আপনার কি আজ 2 ছেলে হতো? আর এক বাড়িতে এক ঘরে 2 ছেলের সাথে এক বউ? ছি, শুনতেই যে বাজে লাগে। না না, বৌমা আমার আলাদা রুমেই শোয়। ও আজ পর্যন্ত আমার ছেলেদের সাথে শোয়নি, ওকে আমি আলাদা রুমই দিয়েছি। ইন্সপেক্টর বাবু, আমার শাশুড়ি মা ঠিকই বলছেন, এইরকম বিয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম। এরপর অজয়ের সাথে আরাধ্যার বিয়ে দিয়ে দেওয়া হলো, আর ওরা এখন একই রুমে থাকে। এত কিছু হওয়ার পরে ওর শাশুড়ি কিপটেমি করা ছেড়েই দিয়েছিল। কিছু বছর পর বিজয়ের বিয়েও অন্য একটা মেয়ের সাথে হয়ে যায়, আর এখন সবে একসাথে খুব খুশিতেই থাকতে লাগলো। Thanks for watching.